প্রতি বছরের মতো এবছরও এমডি চূড়ান্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্বাস্থ্য ভবনের তত্ত্বাবধানে একটি স্বচ্ছ প্রাতিষ্ঠানিক কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং সম্পন্ন করা হয়েছে। এই প্রক্রিয়ায় দ্বিতীয় বর্ষের 778 জন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিভিন্ন হাসপাতালে যোগদানের প্রাথমিক পত্র পান। তাদেরই একজন ডাক্তার দেবাশিস হালদার গত 27 ফেব্রুয়ারি নিয়মমাফিক কাউন্সেলিংয়ের মাধ্যমে হাওড়া জেলা হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে পদায়িত হন। কিন্তু আজ 26 মে স্বাস্থ্য ভবনের তরফে যে চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় 777 জন চিকিৎসকের পোস্টিং অপরিবর্তিত থাকলেও শুধুমাত্র ডাক্তার দেবাশিস হালদারের পোস্টিং রহস্যজনকভাবে পরিবর্তিত হয়েছে। তাকে হাওড়া জেলা হাসপাতালের পরিবর্তে হঠাৎ করে মালদা জেলার গাজল হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উল্লেখযোগ্য, এই পদটির অস্তিত্বই ছিল না 20 ফেব্রুয়ারি সরকারের তরফে প্রকাশ করা শূন্য পদের তালিকা, এমনকি 27 ফেব্রুয়ারি কাউন্সেলিং এর দিন পর্যন্ত। এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই প্রশাসনিক প্রতিহিংসা ছাড়া। মেধা এবং নিয়মকানুন উপেক্ষা করে কাউন্সেলিং প্রক্রিয়াকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। উল্লেখযোগ্য, 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে যে জুনিয়র চিকিৎসকেরা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অন্যতম ছিলেন ডাক্তার দেবাশিস হালদার। অতীতেও আমরা দেখেছি আন্দোলনরত চিকিৎসকদের ওপর সরকারি নিপীড়নের দৃষ্টান্ত, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেও। তবে এবারের ঘটনা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসার চরম উদাহরণ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এই ঘটনার তীব্র নিন্দা জানায়। অবিলম্বে ডাক্তার দেবাশিস হালদারকে তার নির্ধারিত মেরিট লিস্ট অনুযায়ী পাওয়া পদে নিয়মমাফিক পুনর্বহাল করা হোক। আমরা সমস্ত সচেতন নাগরিক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং গণতন্ত্রে বিশ্বাসী সকলকে এই ধরনের অনিয়ম ও দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। তোমার কি দাবি যে এই যে ঘটনাটা ঘটেছে গাজল সাব ডিভিশন হাসপাতালে পাঠানো, এর মধ্যে অনৈতিকতার জায়গাটা কোথায়? দেখুন, এটা অনৈতিক কিনা, প্রথম কথা এটা কেন ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা হচ্ছে 27 ফেব্রুয়ারি আমাদের কাউন্সেলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস্ট, যেটা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে যে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি, র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27 ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সেলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সেলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সেলিংটা কী হলো, মানে একটা কাউন্সেলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সেলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে চাই। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সব কিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদার কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সেলিং হলো, সেই কাউন্সেলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইব যে এটা কিসের প্রতিহিংসা হতো? দেখুন, কিসের প্রতিহিংসা হতে পারে, একটা জিনিসেরই প্রতিহিংসা হতে পারে যে আমাদের যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আরজিকরে 9 আগস্ট, তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম, আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল, বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়ার জায়গাটা করেছিলাম। সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা। প্রতিহিংসা বলছি তার কারণ হচ্ছে আর কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না, আর কোনো লজিক্যাল ব্যাখ্যা অন্তত আমার কাছে বা আমার যতজন আমি আইনজীবী বলুন বা ডাক্তারদের কথা বলছি, যাদের কাছেই জিজ্ঞাসা করেছি, আমরা কিন্তু জানতে পারিনি। আর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। অবশ্যই, কিন্তু সেটা তো আগে তো আমাকে কথা বলতে হবে যে দপ্তর থেকে বেরিয়েছে সে দপ্তরের কাছে আগে আমার লেটার দিতে হবে যে এখানে আপনাদের তরফ থেকে একটা ভুল হয়েছে, কেন হয়েছে সেটা আমায় জানতে হবে। আইনি পরামর্শ অবশ্যই নিচ্ছে, অবশ্যই আদালতে যেতে হবে প্রয়োজন। কবে জয়েন করতে বলেছে? 7 দিনের মধ্যে জয়েন করতে বলা হয়েছে। নোটিশ গতকাল সন্ধ্যেবেলা বেরিয়েছে। মনে করেছে যে মালদাতে গাজলে ডাক্তার দরকার, ওখানে দরকার নেই। যে জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আসা উচিত সেটা হচ্ছে যে আমাদের 3 বছরের বন্ড,
প্রথম 3 বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে, সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল। এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে, আমি এইখানে একজন স্পেশালাইজ ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই। তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছে না। তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে, যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন, তখন তো কোথাও কিছু নেই, তখন তো গাজল হসপিটালের নামই নেই। তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়তা এলো কখন? যখন কাউন্সিলিং হয়ে গেল, এসআরসিদের পোস্টিং দিয়ে দেওয়া হলো, তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে, তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দিষ্ট আছে। আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং করতে, আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি। তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে। সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা, সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের জয়নিং দিন আমরা কাজ করতে চাইছি। আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদের। আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি 42-44 দিন, কমপ্লিট সিজিওয়ার্ক আমরা করেছি। আর আমাদের এসআরসিপের যে পোস্টিং যদি দেখেন যে প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ, তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় 70-80 দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে, 3 মাস 90 দিনের উপর অতিবাহিত হয়েছে। তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে? তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না? ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ নয় এটা তো আমরা মনে করি না। তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে, তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন? তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো, মানে আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম, কাজ করতে পারতাম। তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসাবে মনে করছি। আমরা আশা করব স্বাস্থ্য ভবনের যারা কর্তৃপক্ষ আছে তারা সদুত্তর আমাদেরকে দেবে যে কোন জায়গা থেকে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এবং আমরা মনে করি, পরিষ্কারভাবে মনে করি, যেহেতু আমরা নিজেরা এটার কোনো লজিক্যাল কারণ খুঁজে পাচ্ছি না, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এবং আন্দোলনকারী চিকিৎসক যারা আমরা আন্দোলন করেছিলাম জুনিয়র ডাক্তাররা, আমরা মনে করি এই লিস্ট হয়তো দিনের পর দিন বাড়তেই থাকবে, এইখানেই হয়তো একটা জায়গায় শেষ হবে না। তাহলে আমরা বলেছিলাম যে ঘুঘুর বাসা আমরা চাই না, সেই ঘুঘুর বাসায় আবার ডিম পাড়তে শুরু করেছে। ফলে সেই ডিম কতদূর কি গড়িয়েছে সেইটার সদুত্তর পেতেই আমরা যাচ্ছি। ব্যাপারটাতে যে কি হয়, পরীক্ষা অনুযায়ী কাউন্সিলিং করে লিস্ট বার হয়। এবার আমি সবার সহজভাবে বোঝার জন্য বলছি, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এখানে দাঁড়িয়ে আছেন বা সাধারণ মানুষ যারা দেখছেন, তারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো পরীক্ষায় বসেছেন যেগুলোতে কাউন্সিলিং প্রসেস হয়, তাই তো? তো সেই কাউন্সিলিং প্রসেসে ধরুন আমি একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি পড়ছেন, তো আপনি জয়েন্ট পরীক্ষা দিলেন, জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর আপনি চুজ করলেন যে আমি শিবপুর কলেজে পড়তে চাই। এবার সরকার কি বলতে পারে যে না, শিবপুর কলেজে তোমার পড়ার দরকার নেই, আমার মনে হয় যে এই একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কাটোয়াতে, এখানের এই কলেজটিতে আপনার পড়া দরকার কারণ এখানে ছাত্র কমে যাচ্ছে? বলতে নিশ্চয়ই পারে না, কারণ আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে যে প্রাপ্ত মার্কস সেই অনুযায়ী আপনি চুজ করেছেন আপনি কোথায় পড়াশোনা করবেন। এই জিনিসটাকে কোনোভাবেই বলা যেতে পারে না যে আপনি গুলিয়ে দিতে পারবেন না যে এটা একটা ডাক্তারের বদলি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট কিন্তু এই রাজ্য সরকারের কোনো কর্মচারী না, তারা হচ্ছে ছাত্র যারা নিজের পড়াশোনা শেষ করে বন্ড পোস্টিংয়ে আছে। এই দুটোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। যে সহজ উদাহরণটা আমি দিলাম, আপনি আপনার ছেলে মেয়ে কেউ ভর্তি হলো মেডিকেল কলেজে, ভালো র্যাঙ্ক করে নিল, সে আরজি কর নিল বা কোথাও নিল, তারপর তাকে বলা হলো যে না তাকে পড়তে যেতে হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। এটা যেরকম হতে পারে না, ঠিক সেরকমই কাউন্সিলিং প্রসেসের মধ্যে এটা কি করে হতে পারে? আপনার স্বাস্থ্য ভবন যেটা উত্তর দিতে পারে বলে আমরা আশা করছি, যে বলতে পারে যে এটা হয়তো কিন্তু একটা ক্লারিক্যাল মিস্টেক হয়েছে। সেক্ষেত্রে আমাদের খুব স্পষ্ট প্রশ্ন থাকবে যে একজনের ক্ষেত্রে খালি ক্লারিক্যাল মিস্টেক কি করে হবে। আর দ্বিতীয়, তারা যদি বলে যে না আমরা মনে করেছি যে ওখানে ভ্যাকেন্সি লিস্টে আমরা দিইনি, আমরা চেঞ্জ করে দিচ্ছি, সেক্ষেত্রে প্রশ্ন হবে যে তাহলে এই যে কাউন্সিলিং করে সিট চয়েস করার যে ব্যাপারটা, এটা তাহলে আপনি এই অধিকারটি কেড়ে নিচ্ছেন একটিমাত্র স্টুডেন্টের ক্ষেত্রে, বাকি 777 জনের ক্ষেত্রে যে সে যেটি চুজ করেছিল তাকে সেটি নিতে দিচ্ছেন। আর একজনের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তাকে একটা জায়গায় পাঠানো দরকার। তো এটার কোনো লজিক হতে পারে না। এটি আমরা অত্যন্ত একটা হাস্যকর পদক্ষেপ হিসেবে দেখছি এবং কি মানে নির্লজ্জ এবং নগ্নভাবে এই একটা প্রতিহিংসামূলক যে স্টেপ নেওয়া হয়েছে, সেটা আজকে আমাদের এই বক্তব্যের মাধ্যমে আপনারা সবার কাছে পৌঁছে যাক, এটুকুই চাইবো। আজকে আমরা কথা বলতে এসেছি স্বাস্থ্য ভবনে, আমাদের চেষ্টা থাকবে ডিএমই স্যার যদি থাকেন তার সাথে কথা বলার এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি সাথে আমরা কথা বলার চেষ্টা করব।